আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্বামীর জন্য স্বামীর পছন্দের খাবারগুলো রান্না করছি। ইস, স্বামী আমার দুপুরবেলা খেতে বসলে আঙুল চেটে চেটে খাবে আর বলবে, গিন্নি তোমার হাতের রান্না খুব মজা। কিরে শেফালি, এখনো এখনো তোর রান্না হয় না? ওই দিকে কত কাজ পড়ে আছে, সেই দিকে কি তুই খেয়াল রেখেছিস? এ তুমি কেমন কথা বলছো দিদি? সেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করছি। তুমিও তো তোমার স্বামীর সংসার ফেলে এইখানে এসে পড়ে রয়েছো। তুমিও তো পারো আমার সাথে হাতে হাত লাগিয়ে একটু কাজ করতে, সেটা তো করো না। সব কাজ আমাকে হুকুম দিয়ে করাও। আমিও তো একটা মানুষ, তাই না? কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই নে। এ কি দিদি, তুমি আমার গায়ের উপর হাত তুলতে পারলে? হ্যাঁ, হাত তুলবো না তো কি করব? কোলে নিয়ে তোকে চুমু খাবো নাকি? আমার ভাইটাকে কত করে বলেছিলাম, দেখ ভাই, তুই ওই গরিব ঘরে বিয়ে করিস না। তোকে আমি অনেক বড় ধনী মেয়ের সাথে বিয়ে দেব। সুখে থাকতে পারবি, শান্তিতে থাকতে পারবি, অনেক টাকা পয়সা হবে। আমার ভাইটা শুনলো না, তোর মতো একটা ফকির গরিবের মেয়েকে বিয়ে করে এনেছে। এখন তো সব ঝামেলা আমারই পোহাতে হবে। তুমি তো পোহাবেই। তুমি তো নিজের সংসারটাই নিজে করতে পারোনি। তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে শুধু তোমারই ব্যবহারের জন্য। এখন তুমি এসেছো আমার এই সংসারে আমার সাথে আমার স্বামীর ঝগড়া লাগাতে। তুমি যে আজকে আমার গায়ে হাত তুলেছো না, দেখো আজকে রাতেই আমি আমার স্বামীর কাছে সবটা বলে দিব। হ্যাঁ, তুই আমার ভাইকে কি বিচার দিবি দিস, আমিও দেখে নিব। তবে একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের মেয়ের মতো কাজ করেই থাকতে হবে, নয়তো ভাইকে বলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ। কি, এই মাত্রই তো খুব সুন্দর একটা রোদের আলো ছিল, এখন আবার কিছুক্ষণের মধ্যেই মেঘ এসে রোদকে আটকিয়ে দিয়েছে। ওগো, দেখেছো তুমি? এই আবসা আবসা অন্ধকারে এই দিনের বেলাটাকে কত সুন্দর লাগছে। কি বলছো গিন্নি? আমি তো ওই সব সৌন্দর্য কিছুই দেখি না। আমার কাছে প্রত্যেক দিনই সমান লাগে, হোক সেটা রোদের দিন, হোক সেটা বৃষ্টির দিন। এই তো তোমাদের পুরুষ মানুষের এই একটাই সমস্যা, সুন্দর জিনিসকেও তোমাদের চোখেই পড়ে না। আচ্ছা বাবা, দেখো আসমানটা কত সুন্দর লাগছে, মিষ্টি বাতাস গায়ে লাগছে, আর তুমি বলছো তোমার কাছে প্রত্যেক দিনই নাকি সমান। বুঝবে না গো গিন্নি, বুঝবে না। যবে থেকে এই সংসারের দায়িত্ব নিয়েছি, তবে থেকেই মনে আর কোনো শান্তি লাগে না। তবে ছোটবেলা খেলাধুলা করতাম, একটা আনন্দ ছিল, সেইটা অন্য বিষয়। হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, তবে কাজ কাম যাই করো না কেন, এর ফাঁকে ফাঁকে নিজেকে নিয়ে একটু সময় দিবে, তাহলেই দেখবে মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা গিন্নি, ঠিক আছে, তোমার কথাটা আমি আমার মাথায় গেঁথে রাখলাম। এখন চলি গো, ওই জমিতে যেতে হবে। জমিতে অনেক আগাছা জমেছে, সেগুলো পরিষ্কার করতে যেতে হবে। বলছো কি গো, একটু পরে তো মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই বৃষ্টির মধ্যে তোমাকে আমি ওই জমিতে যেতে দিব না। হ্যাঁ, জমিতে যেতে হবে গিন্নি, জমিতে যেতে হবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি সঠিক সময়ে আবার বাসায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এই অসময়ের বৃষ্টি আর ভালো লাগে না। ঘরে আনাজপাতি কোনো কিছুই নেই। হাটে গিয়ে তাড়াতাড়ি বাজার করে আনতে হবে, নয়তো আজকে রাতে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে ও হারাদন কাকা, হারাদন কাকা, কোথায় যাচ্ছ গো? এই ঝড় বৃষ্টির মধ্যে কাকির সাথে স্বর্গে দেখা করতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে বাবা রমেশ, তোর কাকিমার সাথেই দেখা করতে যাচ্ছি। ওই তো
পৃথিবীর শেষ সীমানায় তোর কাকিমা আমার জন্য দাঁড়িয়ে আছে। হা 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 হা। হারাধন কাকা, তুমি তো বেশ ভালোই মজা করতে পারো। এই মজাটা সবাই করতে পারে না। এই মজাটা যাদের মধ্যে কোনো অহংকার নেই, একমাত্র তারাই এই মজাটা নিতে পারে। হ্যাঁ কাকা, ঠিক কথাই বলেছ। তা এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ শুনি? আর বললিস না বাবা, ঘরে আনাজপাতি কোনো কিছুই নেই, তাই তো এই বৃষ্টির মধ্যে বের হয়েছি হাটে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাড়াতাড়ি হাটে যাও, গিয়ে বাজার সদাই করে বাসায় চলে যেও। দিনকাল কিন্তু এখন ভালো না, যখন তখন বন্যা এসে পড়তে পারে। ঠিক কথাই বলেছিস, যেই হারে বৃষ্টি বাদল হচ্ছে, কখনো যেন গ্রামে বন্যার পানি উঠে যায়। হ্যাঁ হারাধন কাকা, তুমি কোনো চিন্তা করো না। যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, অন্তত আমাকে স্মরণ করো, তাহলেই আমি তোমার বিপদে ঝাঁপিয়ে পড়ব। হ্যাঁ বাবা, সেটাই আমি জানি। ঠিক আছে, তুই মাঠে তোর কাজ কর, আমি ওই হাট থেকে ঘুরে আসি। আরে বৌদি, এই বিকেলবেলা তুমি এসেছো পানি নিতে? তুমি না সেই সকালবেলা পানি নাও, তাই এই অসময়ে আসলে যে বরং। আর বলিস না রে, বাসায় একটু কাজ কামের প্রেসার যাচ্ছে তো, তাই আর কি সময় পাইনি সকালবেলা পানি নিতে। আরে বৌদি, তোমার গালে ওটা কি? মনে তো হচ্ছে কেউ তোমার গালে চড় মেরেছে। তা কি হয়েছে আমাকে খুলে বলো তো শুনি। গরিব ঘরে জন্ম হয়েছি বলে আজকে সবাই আমাকে এত অপছন্দ করে। আমার ওই ননদ আমাকে তো দু চোখে দেখতেই পারে না, অথচ তার সংসারটাই টিকাতে পারেনি। তার স্বামী তাকে এই ব্যবহারের জন্য তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। এখন ভাইয়ের বাড়িতে উঠেছে, আর উঠে আমার মাথার মজক কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। সে কি বলছো গো? তোমার কথা শুনে তো আমারই খুব খারাপ লাগছে। তুমি এক কাজ করো, আজকে যখন দাদা বাসায় আসবে খেতে, তখন তুমি দাদাকে এই ঘটনা সব খুলে বলবে। যতদিন পর্যন্ত তোমার ওই ননদ তোমাদের এই বাসায় থাকবে, ততদিন পর্যন্ত তোমার কপালে সুখ আসবে না গো। আমার স্বামী তার বিচার করবে? জীবনেও না। আমার ননদ আমার স্বামীকে যা বলে, আমার স্বামী সেটাই বিশ্বাস করে। এখন যাই গো, পানি নিয়ে বাসায় যাই, অনেক কাজ আছে। ওহ, আর ভালো লাগছে না। সারাদিন কাজ কাম করে দুপুরবেলা যে একটু শান্তি মতো বসে খাবো। গণেশ দাদা, ও গণেশ দাদা, আরে কোথায় চললে? আরে দাঁড়াও, একটু কথা আছে। ওহো, ওদের নিয়ে আর পারি না। যেখানেই যাই সেখানেই শুধু ডাকাডাকি করে। এমনিতেই আমি দুপুরের খাবারটাও খেতে পারিনি। যাবো একটু আরদে, সেখানে যেতেও আবার পিছু টান। ধুরু ছাই। তা কি হে গণেশ দাদা, কি হয়েছে? তোমার মুখ চোখ এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? দুপুরে খাবার খাওনি বুঝি? কিরে রমেশ, তোকে না কত করে বলেছি তুই আমার পেছন দিক দিয়ে ডাক দিবি না? এমনিতেই আমি খুব ব্যস্ত থাকি। তোর মতো যদি এইভাবে মাচার মধ্যে বসে থাকতাম, তাহলে কি আর এত টাকার মালিক হতে পারতাম? ও আচ্ছা, বুঝতে পেরেছি গণেশ দাদা। আজকে তোমার মাথাটা খুব খারাপ হয়ে আছে। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ যাও। সেটা না হয় ঠিক আছে, কিন্তু রমেশ শোন, তোকে আমি এখন লাস্ট বারের মতো একটা কথা বলে দিচ্ছি। তুই আর আমার সাথে কখনোই কথাবার্তা বলবি না, বলে দিলাম। কেন কেন দাদা, তুমি হঠাৎ করে এই কথা বললে কেন? বললাম কেন বুঝতে পারছিস না? আমার সাথে তোর যায় না। আমি অনেক বড় বড় লোকের সাথে ওঠা বসা করি, আর তারা যদি দেখে যে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি সম্পর্ক রেখেছি, তাহলে তো তারা আমাকে খারাপ ভাববে। হ্যাঁ। কি বললে তুমি গণেশ দাদা? এত বড় অপমান তুমি আমাকে করতে পারলে? ঠিক আছে,
একদিন এই অহংকার তোমার ঘুচবেই ঘুচবে। সেদিন সেদিন তুমি বুঝতে পারবে আমাদের মতো গরিব মানুষের মনে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, শুধু আছে সুখ আর সুখ। ওগো, তুমি তো দুপুরবেলা আজকে খেতে আসলে না। তোমার জন্য আমি সেই সকাল থেকে ভালো ভালো পছন্দের খাবারগুলো রান্না করেছি। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। ছ্যা 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 ছ্যা। এগুলো এগুলো রান্না হয়েছে, তরকারিতে একদমই লবণই দেয়নি। দেখ ভাই দেখ, তুই এটা কি মেয়ে বিয়ে করে এনেছিস? মেয়ে তো দেখছি রান্নাই পারে না। এ আপনি কেমন কথা বলছেন? সব রান্নাই তো ঠিকঠাকই আছে, আমি নিজে মুখে নিয়ে দেখেছি। আর আমার রান্না তো খারাপ হওয়ার কথা না, কিন্তু আপনি আমার এত ভুল ধরছেন কেন শুনি? ওয়া বাবা ওয়া তু তু তু, না না না, এগুলো রান্না হয়েছে না ছাই হয়েছে এগুলো তো মুখেই দেওয়া যাচ্ছে না, লবণ হয়ইনি। বোন তো আমার ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি। সব আমার এই ননদের জন্যই হচ্ছে। আমার স্বামীর কান এরকম ভারী করেছে যে স্বামী তো আমাকে দেখতেই পারে না। আজকে সকালবেলা ওই ননদ আমাকে এমন জোরে এক চড় মেরেছে, আমার এখনো বাঁ পাশটা খুব ব্যথা করছে। কি বললি তুই? এত বড় সাহস তোর! এমনিতেই রান্না বান্না ঠিক মতো করতে পারিস না, এখন আবার দোষ ধরাতে আমার নামে আমার ভাইয়ের কাছে বিচার দিচ্ছিস। দেখেছিস ভাই, তোর গিন্নি কতটা মিথ্যাবাদী, আমার নামে শুধু শুধু মিথ্যে অপবাদ দিচ্ছে। ছি 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 ছি, সবচেয়ে বড় বোকামি হয়েছে আমার এই মেয়েটাকে বিয়ে করে। আর কিছু পেলো বা না পেলো, শেষমেশ বোনের উপরও দোষারোপ করা শুরু করে দিয়েছে। না না না, এই মেয়ের সাথে আমি সংসার করে খেতে পারবো না। তুই একদম ঠিক কথাই বলেছিস। এই মেয়েটার সাথে তুই সংসার করে পারবি না। এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে। কি? এত বড় অপমান! ঠিক আছে, আমি আজকেই, এখনই, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো এই বাড়িতে উঠবো না। তবে একটা কথা মনে রেখো স্বামী, তোমার এই বোন তার সংসারই করতে পারেনি, আর তোমার এখানে উঠেছে একমাত্র তোমার টাকার লোভের জন্য। যেই দিন তুমি অভাবে পড়বে, সেই দিনই তোমার এই বোনের আসল রূপ তুমি দেখতে পারবে। দিদি রে, বউটা তো আমার রাগ করে বাসা থেকে চলে গেল। এত রাত করে কোথায় যাবে, কি করবে, আমার তো খুব টেনশন হচ্ছে রে দিদি। ওসব কথা বাদ দে তো এখন। যেটা যাওয়ার সেটা এমনিতেই চলে যাবে। তুই তোর ব্যবসা বাণিজ্যের দিকে মন দে। আর ভাই শোন, তুই আমাকে বলেছিলি যে এই মাসের শেষে আমাকে একটা গলার হার বানিয়ে দিবি। তা ভাই, এই মাসের তো শেষ হতেই চললো। না রে দিদি, এখন মনে হচ্ছে সম্ভব না। যেই হারে অনাবৃষ্টি শুরু হচ্ছে, বন্যাটা যদি একবার নেমে যায় তাহলে তো ব্যবসাটা পুরো চাঙ্গে উঠে যাবে। তুই এক কাজ কর বোন, তোকে আমি সামনের মাসে বানিয়ে দিব, ঠিক আছে? তোর বড় বোন একটা তোর কাছে আবদার করেছে, বড় বোনের আবদারই মিটাতে পারিস না, তাহলে তুই কেমন ভাই হলি শুনি? তোর মতো ভাই থাকার চাইতে না থাকাই ভালো। আহা দিদি, তুমি শুধু শুধু রাগ করছো। বললাম তো যে সামনের মাসে আমি তোমাকে ওই গলার হার বানিয়ে দেব। তবে আমার কথাও শোন, যেই দিন তুই আমাকে ওই গলার হার বানিয়ে দিতে পারবি, সেই দিনই তুই আমাকে দিদি বলে ডাকবি। হে উপরওয়ালা, তুমি আমাকে এ কোন বিপদে ফেললে? হ্যাঁ, আমি এক অভাবের ঘরে জন্ম নিয়েছি বলে আমার স্বামী আজকে আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন তুমি আমাকে বড় লোকের বাড়িতে জন্ম দাওনি? আরে কি রে মা শেফালি, আরে বারান্দায় বসে বসে কান্না করছিস কেন? কি হয়েছে?
স্বামীর জন্য মন খারাপ বুঝি? বাবা, বাবা সত্যি আমার কপালটা খুব পোড়া গো বাবা। আমাকে আমার ননদের কথা শুনে আমার স্বামী বাসা থেকে বের করে দিয়েছে। এখন এখন আমি কি করব বাবা? তুমি তো আমার একমাত্র শেষ আশ্রয়। যতদিন পর্যন্ত এই মাটিতে তোর বাবা জীবিত আছে, ততদিন পর্যন্ত তুই কোনো চিন্তা করবি না। আমি তোর দেখভাল করব। তবে চিন্তা করিস না, উপরওয়ালা একজন আছে, উনি অবশ্যই তোর দিকে তাকাবে। সত্যের জয় ঠিক একদিন হবেই হবে। ঠিক বলেছো বাবা। তুমি যদি আজকে না থাকতে তাহলে যে আমার কি অবস্থা হতো একমাত্র উপরওয়ালাই ভালো জানে। মা রে, কান্না করিস না মা, চল ঘরে চল। বৃষ্টিতে বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে তো। চল মা, ঘরে চল। এই রান্নার জন্যই তো তোর স্বামী তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? অথচ অথচ এই রান্নার জন্য পুরো এলাকাবাসী পাগল। সবাই বলে তোর রান্নার মতো এই আশেপাশের 5 গ্রামে কেউ রান্না করতে পারে না। কি আর বলবো বাবা, সবই আমার কপাল। সবাই আমার রান্না খেয়ে উৎসাহিত করে, আর আমার এই রান্নার জন্যই আমার এই সংসার ভাঙে। তুই কোনো চিন্তা করিস না মা, বললাম না, সত্যের জয় একদিন হবেই হবে। জানো বাবা, আমার ননদ আর আমার স্বামী, তাদের মনের ভেতর এত অহংকার আর এত টাকার লোভ যে তাদের পা মাটিতেই পড়ে না। এই রান্না খেয়ে বলে রান্নায় নাকি নুন হয়নি। শোন মা, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। গ্রামে তো বন্যার পানি ঢোকা শুরু হয়ে গেছে। কালকে সকাল থেকে আমার নৌকাটা নিয়ে তুই খাসির মাংস আর গরুর মাংস কষা কষা করে রান্না করে নৌকা দিয়ে ফেরি করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করবি। আশা করি বড় লোকেরা তোর রান্না খেয়ে তোকে অনেক পুরস্কৃত করবে আর ভালো দামও পাবি। হ্যাঁ বাবা, এই কথাটা তো তুমি খুব ভালো বলেছ। আমি আগামীকাল সকালবেলায় নৌকা নিয়ে আর মাংস নিয়ে গ্রামের সমস্ত ধনী ব্যক্তিদের বাড়িতে যাব আর তাদের থেকে মাংস বিক্রি করব। ওহ, কি এমন উটকো ঝামেলা এসে আমার ঘাড়ে পড়লো কে জানে। গতকাল রাত থেকে শরীরে খুব জ্বর। ওহ, আমি কি পড়েছি তোর দেখাশোনা করার জন্য নাকি? ভালো লাগে না আর কিছু। এ তুমি কেমন কথা বলছো গো দিদি? তুমি আমাকে সাহায্য না করলে আমি এই অসুস্থ থেকে সুস্থ হব কিভাবে শুনি? দেখ ভাই, আমি এখন ওইসব কথা বুঝি না। তুই এখন আমাকে 20,000 টাকা দিবি। সেই টাকা নিয়ে আমি এখন একটা গলার হার বানাবো, আর তারপরই তোকে আমি সেবা যত্ন করে সুস্থ করে দেব। এ তুমি কেমন কথা বললে গো দিদি? তুমি টাকার জন্য আমাকে আমাকে সেবা যত্ন করবে? ইস, আজকে যদি আমার গিন্নিটা থাকতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। সে তুই যা ইচ্ছে তাই বলিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার 20,000 টাকা দিবি, তাহলেই আমি তোর সেবা যত্ন করব। নয়তো এই বিছানায় পড়ে পড়ে মরবি, আমার কি। হে উপরওয়ালা, উপরওয়ালা আমাকে সাহায্য করো। আমার শরীরে একটু শক্তি দাও উপরওয়ালা, তাহলে তাহলে আমার এই দিদিকে লাগবে না। একটু শক্তি দাও আমাকে। খাসির মাংস, গরুর মাংস ভুনা করা, কষা কষা করে রান্না করা, একবার মুখে দিলে শুধু খেতেই ইচ্ছে করবে। আর সাথে আছে গরম গরম রুটি। তা কি গো বৌদি, ব্যবসাটা তো খুব ভালোই বানিয়েছ। বেশ বেশ, জমিদার বাবুও বলছিল আজকে মাংস খাবে,
তা তোমার এখানে কত কেজি মাংস আছে শুনি? দাদা, আমি ওই 10 কেজি করে মাংস নিয়ে বের হয়েছিলাম। এখন ওই 4 কেজি করে আছে। আপনি যদি নেন, নিতে পারেন। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমার কাছে যা মাংস আছে আর রুটি আছে সবগুলো দিয়ে দাও। জমিদার মশাইয়ের মন চেয়েছে খাবে। ওরে ওরে, আমার বুকটা ধরফর করছে। দিদি দিদি, আমার ঔষধটা নিয়ে আয় দিদি। দিদি, আমি আর পারছি না। এর জন্যই তো আমি তোর বাসায় এসেছি। তুই মরার আগে তোর সয় সম্পত্তি সব কিছু আমি নিজের নামে করে নিব। হ্যাঁ, এখন বল, এই বাড়ির জায়গা জমির দলিলপত্র কোথায় রেখেছিস? কি হয়েছে গো ননদিনী, তুমি কার জমি জমা দখল করে নিবে? চলে এসেছি আমি। এখন আমার স্বামীর আর কোনো ভয় নেই। গিন্নি গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও গিন্নি। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হ্যাঁ, এখন ওসব কথা রাখো তো। তোমার ওষুধ পানি কোথায় রেখেছো? দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঔষধ খাওয়ার আগে আরেকটা কথা বলে নিচ্ছি গিন্নি। আমার আমার এই বোনকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। ও যেন আর কোনো দিন আমার এই বাড়ির তীরসীমানায় না আসে। এই আমার শেষ কথা। ভাই, ও ভাই, তুই আমার সাথে এরকম কাজটা করতে পারলি? তুই আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব রে ভাই? বের হয়ে যা বলছি। শয়তান, তোর মতো বোন থাকার চাইতে না থাকা ভালো। বের হয়ে যা।